আচ্ছা, আজকে দেখো তোমাদের ডিফ্র্যাকশান গ্রেটিংয়ের সাহায্যে আননন ওয়েভলেন্থের ডিটারমিনেশান, অর্থাৎ ডিফ্র্যাকশান গ্রেটিংয়ের সাহায্যে আমরা একটা অজানা ওয়েভলেন্থ, আননন ওয়েভলেন্থ আমরা ডিটারমাইন করব। সেটা প্রথমে করব সোডিয়াম লাইটের জন্য, আর নেক্সট করব মার্কারি ল্যাম্পের জন্য, মার্কারির ওয়েভলেন্থটা মেজার করব। তো এই দুটো করার জন্য আমাদের একটা ভেপার ল্যাম্প লাগবে, সোডিয়াম ভেপার ল্যাম্প লাগবে সোডিয়ামের জন্য, মার্কারি ভেপার ল্যাম্প লাগবে মার্কারির জন্য। সেটা অপটিক্যাল ল্যাবে গিয়ে তোমরা দেখবে। এবার এই প্র্যাকটিক্যালটা করতে গেলে ডিফ্র্যাকশান গ্রেটিংয়ের সাহায্যে আননন ওয়েভলেন্থ বের করতে গেলে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেই অ্যারেঞ্জমেন্টটাকে রেডি করতে গেলে কী কী করতে হবে সেটা অলরেডি তোমরা জানো, আমি তবু একবার বলে দিচ্ছি সেখানে যে তোমাদের কী কী অ্যারেঞ্জমেন্ট সেখানে করতে হবে। দেখো, প্রথমে 1 নম্বর স্পেকট্রোমিটার লেভেলিং করতে হবে। তারপর করতে হবে টেলিস্কোপ লেভেলিং। স্পেকট্রোমিটার লেভেলিং করতে হবে আর টেলিস্কোপ লেভেলিং করতে হবে। অ্যাকচুয়ালি স্পেকট্রোমিটার, টেলিস্কোপ, আরও আছে প্রিজম টেবিল, এই স্পেকট্রোমিটার লেভেলিংয়ের আন্ডারই এগুলো পড়ে। তো স্পেকট্রোমিটারটা লেভেলিং করতে হবে। স্পেকট্রোমিটার লেভেলিং করতে গেলে কী করতে হবে? প্রথমে তোমাকে দেখো, আমাদেরকে প্রিজম টেবিলটাকে লেভেলিং করতে হবে, টেলিস্কোপটাকে লেভেলিং করতে হবে। এই লেভেলিংগুলো আমরা স্পিরিট লেভেল দিয়ে লেভেলিং করবো, এটাকে আমরা মেকানিক্যাল লেভেলিংও বলি। অর্থাৎ এটা হলো মেকানিক্যাল লেভেলিং। তোমরা অলরেডি ল্যাবে করেছো স্পিরিট লেভেল দিয়ে টেলিস্কোপ, প্রিজম টেবিল এবং পুরো স্পেকট্রোমিটারটাই যাতে ঠিক আছে কি না সেটা লেভেলিংটা করেছো, ঠিক আছে? তো সেই লেভেলিংটা করতে হবে, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ নাম্বার 2, লেবেলিং ফর প্যারালাল রেজ। এখন প্রশ্ন হলো এইটা কেন করতে হচ্ছে? লেভেলিং ফর প্যারালাল রেজের জন্য লেভেলিংটা কেন করতে হবে? তোমরা যে ফর্মুলাগুলো জানো সেই ফর্মুলাগুলো কোথা থেকে, মানে কিসের জন্য? প্যারালাল রে লাইটের জন্য ফর্মুলাগুলো ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে যে একটা ওয়ার্কিং ফর্মুলা ইউজ করবো, দেখবে ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা। তো সেই ওয়ার্কিং ফর্মুলাগুলো কিসের জন্য করা হয়েছে? প্যারালাল রেজ অফ লাইটের জন্য করা হয়েছে। এবার তোমরা কি জানো যে প্যারালাল রে কোথা থেকে তৈরি হয়? লাইট সোর্সটা যদি ইনফাইনাইটে থাকে বা অসীমে থাকে, আলোক উৎসটা অসীমে থাকলে তবেই একমাত্র প্যারালাল রেজ অফ লাইট তৈরি হয়। কিন্তু আমরা এখানে যখন প্র্যাকটিক্যালটা করব, আমাদের অপটিক্যাল রুমে নিশ্চয়ই লাইট সোর্সটাকে আর অসীমে রাখা সম্ভব নয়। তো সেই জন্য যেহেতু এখানে প্র্যাকটিক্যালি লাইট সোর্সটাকে অসীমে বা ইনফাইনাইটে রাখা সম্ভব নয়, তাই এটাকে ভার্চুয়ালি আমরা প্যারালাল রেজ অফ লাইট করে নেব টেলিস্কোপ আর কলিমিটারকে ইউজ করে। তো এটাই হলো লেভেলিং ফর প্যারালাল রেজ, যেটাকে আমরা পড়েছি সুইচ স্টার্ট ফোকাসিং বা সুইচ স্টার্ট লেভেলিং, যেটাকে আমরা বলি। সুইচ স্টার্ট লেভেলিং বা সুইচ স্টার্ট ফোকাসিং। ওকে, তাহলে প্রথমে করব মেকানিক্যাল লেভেলিং, বা যেটাকে আমরা স্পিরিট লেভেল দিয়ে লেভেলিং করব। অর্থাৎ সেটা ঠিকঠাক হরাইজন্টাল আছে কি না, পুরো সিস্টেমটা হরাইজন্টাল আছে কি না, সেই লেভেলিংটার জন্য মেকানিক্যাল লেভেলিং করব স্পিরিট লেভেল দিয়ে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি করছি? লেভেলিং ফর প্যারালাল রেজ, এবং সেটাকে আমরা যেটাকে বলছি সুইচ স্টার্ট ফোকাসিং। এবং এটা কেন করব সুইচ স্টার্ট ফোকাসিংটা কেন করব আমি সেটাও বললাম, যে আমরা যে সমস্ত অপটিক্যাল ইকুয়েশনগুলোর ওপর বেস করে প্র্যাকটিক্যালগুলো করব, সবকটা অপটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রেই লাইট সোর্সটা, লাইট রেজগুলো বা লাইট যেগুলো আসছে সেগুলো সব প্যারালাল রেজ অফ লাইট বলে আমরা ধরে নেবো, তাই তো? সমান্তরাল আলোক উৎস হিসেবে ধরে নেবো। তো সমান্তরাল আলোক রশ্মি বা প্যারালাল রেজ অফ লাইট, সেটা হতে গেলে কি হতে হয়? আলোক উৎসটাকে, সোর্সটাকে ইনফাইনাইট বা অসীমে থাকতে হয়। কিন্তু আমাদের অপটিক্যাল রুমটায়, ডার্ক রুমটায় নিশ্চয়ই আমরা সেটা করতে পারবো না। একটা ছোট্ট জায়গার মধ্যে নিশ্চয়ই আমি আমার সোর্সটাকে অসীমে রাখতে পারবো না। তো সেক্ষেত্রে কী করব? ভার্চুয়ালি টেলিস্কোপ আর কলিমিটারের মাধ্যমে আমরা একটা সোর্সটাকে ভার্চুয়ালি অসীমে পাঠিয়ে দেবো, ভার্চুয়ালি সেটাকে অসীমে পাঠাবো, যাতে করে আমার রেজ অফ লাইটগুলো প্যারালাল হয়। ওকে, তার জন্য করতে হবে সুইচ স্টার্ট ফোকাসিং করতে হবে। আচ্ছা, সুইচ স্টার্ট ফোকাসিং যখন আমরা করব, তখন
তোমরা দুটো জিনিস জানো, দুটো পজিশনের কথা জানো, একটা হলো স্ল্যান্টিং পজিশন, একটা নর্মাল পজিশন। এগুলো সব প্রিভিয়াস অলরেডি আগে জানো, আমি তবু একবার মনে করিয়ে দিচ্ছি। একটা হবে স্ল্যান্টিং পজিশন, স্ল্যান্টিং পজিশন একটা হয়, আর একটা হয় নর্মাল পজিশন। তাই তো? সুস্ট্রেস ফোকাসিং যখন করবে তখন তোমরা অলরেডি জানো দুটো পজিশনের কথা, স্ল্যান্টিং পজিশন, নর্মাল পজিশন। যখন স্ল্যান্টিং পজিশনে থাকবে তখন কি করতে হয়, তখন টেলিস্কোপ দিয়ে ঠিক করব, আর যখন নর্মাল পজিশনে থাকবে তখন কলিমিটার দিয়ে ঠিক করব। ওকে, তাহলে দুটো পজিশন সুস্ট্রেস ফোকাসিং যখন আমরা করব, তার দুটো পজিশন থাকে, একটা স্ল্যান্টিং পজিশন, একটা নর্মাল পজিশন। স্ল্যান্টিং পজিশনটা যখন যাবে তখন টেলিস্কোপ দিয়ে ঠিক করব, আর একটা নর্মাল পজিশনে যখন যাবে তখন সেটাকে আমরা কলিমিটার দিয়ে ঠিক করব। তাহলে এই গেল। আচ্ছা, এরপরও আর একটা ফোকাসিং করতে হয়, সেটা হলো, তাহলে এখানে দুটো বললাম আমি, স্পেকট্রোমিটার দিয়ে স্পিরিট লেভেলিং করা হলো, সুস্ট্রেস ফোকাসিং করা হলো। আর 3 নম্বর, থার্ডে আমরা করব অপটিক্যাল লেভেলিং। দেখো, থার্ডে আমরা করব অপটিক্যাল লেভেলিং। এই অপটিক্যাল লেভেলিংটা কেন করব? অপটিক্যাল লেভেলিংটা করব এই কারণেই, আমরা যখন প্র্যাকটিক্যালগুলো করব দেখবে রাইট সাইড আর লেফট সাইড, রাইট সাইডেও কিছু রিডিং নেবো, লেফট সাইডেও কিছু রিডিং নেবো। এখন অপটিক্যাল লেভেলিং ঠিকঠাক করা না থাকলে দেখবে রাইট সাইডে যখন দেখবে তোমরা যে লাইটটা দেখবে, তার স্লিট দেখবে উপর দিকে উঠে গেছে, অথবা লেফট সাইডে নিচে নেমে গেছে, বা উল্টোটা হবে, এটা এদিকে উঠে গেছে এদিকে নেমে গেছে। এইটা যাতে না হয়, তো সেই জন্য আমরা অপটিক্যাল লেভেলিং করবো। তাহলে 3টে লেভেলিংয়ের কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট মাথায় রাখতে হবে স্পিরিট লেভেল দিয়ে লেভেলিং করবো পুরো সিস্টেমটাকে, টেলিস্কোপকে, প্রিজম টেবিলকে, পুরো স্পেকট্রোমিটারটাকে করবো। তাহলে ফার্স্ট কাজ এটা হলো মেকানিক্যাল লেভেলিং। নেক্সট করবো সুইস্টার ফোকাসিং। অ্যাকচুয়ালি এটা হলো লেভেলিং ফর প্যারালাল রেস। সুইস্টার ফোকাসিংয়ের সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, স্ল্যান্টিং পজিশন, নর্মাল পজিশন। তোমরা অলরেডি জানো স্ল্যান্টিং পজিশনের জন্য ঠিক করবো টেলিস্কোপ দিয়ে, নর্মাল পজিশনে করবো কলিমিটার দিয়ে। আর একটা হচ্ছে অপটিক্যাল লেভেলিং। অপটিক্যাল লেভেলিংয়ের ক্ষেত্রে আমরা কী করবো সেটা তোমরা অলরেডি জানো। ওকে, তাহলে এই ফোকাসিং, এই লেভেলিংগুলো বা এই ফোকাসিংগুলো করা হয়ে গেল। এই ফোকাসিংগুলো করা হয়ে গেল মানে সিস্টেম ইজ রেডি ফর প্র্যাকটিক্যাল। আমি যে সিস্টেমটায়, অর্থাৎ স্পেকট্রোমিটার সিস্টেমে দাঁড়িয়ে, স্পেকট্রোমিটার সিস্টেমের হেল্প নিয়ে তো করবো, তো স্পেকট্রোমিটারটা প্র্যাকটিক্যালের জন্য রেডি হলো, এরপর বাকি কাজটা করবো। তাহলে এইটা কিন্তু যে কোনো প্র্যাকটিক্যাল, অপটিক্সের যে কোনো প্র্যাকটিক্যাল যেটা তুমি স্পেকট্রোমিটারে করবে, সেটা করার আগে এই প্রিলিমিনারি কাজটা করে নিতে হবে। এই প্রিলিমিনারি কাজটা করে নেওয়া মানে আমার স্পেকট্রোমিটারটা প্র্যাকটিক্যালের জন্য রেডি হয়ে গেল। এবার তুমি প্র্যাকটিক্যালটা করতে পারো। অর্থাৎ আমরা যখন স্পেকট্রোমিটারে কাজ করছি, সমস্ত রেসগুলোকে, প্যারালাল রেস ধরে ইকুয়েশনগুলো ফর্ম করা হয়েছে, তো সেগুলোকে অ্যাচিভ করতে হবে। আমার স্পেকট্রোমিটারটা প্র্যাকটিক্যালের জন্য রেডি। এবার আমাদেরকে বাকি কাজটা করতে হবে। দেখো, আগের পার্টে আমি তোমাদেরকে দেখালাম যে স্পেকট্রোমিটারটাকে প্র্যাকটিক্যালের জন্য রেডি করে নেওয়া হলো। এবার আমি এই প্র্যাকটিক্যালটায় চলে আসছি, যে প্র্যাকটিক্যালটা আমরা এক্ষুনি করবো, আননোন ওয়েভলেন্থ বের করার প্র্যাকটিক্যালটায়। তাহলে আগের পার্টে স্পেকট্রোমিটারকে রেডি করে নেওয়া হলো। এবার দেখো গ্রেটিং, যে গ্রেটিংয়ের সাহায্যে আমরা প্র্যাকটিক্যালটা করবো, যে ডিফ্র্যাকশান গ্রেটিং। তো সেই গ্রেটিংটা কেমন হয়? গ্রেটিংয়ের দুটো সারফেস থাকবে। একটা সারফেস রুলড সারফেস, যেখানে এরকম ধরো দাগগুলো যেখানে কাটা আছে, তো রুলড সারফেস এই দিকটা, এই সারফেসটা রুলড। আর এই দিকটা প্লেন সারফেস। ওকে, একটা রুলড সারফেস আছে, রুলড সারফেসটাকে আমি এইভাবে দেখো দেখিয়েছি। আর একটা আছে প্লেন সারফেস। এবার ঘটনাটা কি ঘটবে? রুলড সারফেস, দেখো এইখানে ধরো স্লিটটা আছে, কলিমিটারের স্লিটটা এখানে আছে।
এখান থেকে লাইট রেটা এসে পড়ছে, এখান থেকে লাইট রেটা এসে পড়ছে। এখন লাইট রেটা এখান থেকে এসে কোন সারফেসটায় পড়বে এটা মাথায় রাখতে হবে, যে প্লেন সারফেসে পড়বে নাকি রুলড সারফেসে পড়বে। প্লেন বা যে সারফেসটা স্মুথ সারফেস সেই সারফেসে ফেলবো নাকি রুলড সারফেসে ফেলবো। অর্থাৎ আমি তো ছবিটাকে উল্টোও করতে পারতাম, অর্থাৎ যদি আমি এরকমটা করতাম কি হতো, তো ওইভাবে লাইট রেটা আসতো, এটা রাইট রে, লাইট রেটা এসে যদি এখানে ধরো এই দিকটা রুলড সারফেস আর এই দিকটা প্লেন সারফেস, যদি এরকমটা হতো, যদি এই জিনিসটা হতো, অর্থাৎ এটা রুলড সাইড, এটা প্লেন সাইড, তাহলে কি ডিফ্র্যাকশন ঘটতো? আমরা কি ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পেতাম? কি হতো সেখানে? দেখো এই ক্ষেত্রেও আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো। এটা ডাইরেক্ট রে, আমি একটু কালারটা অন্য রাখছি ওই জন্যে। আর এই ক্ষেত্রেও আমরা এটা পাবো। কিন্তু একটা সমস্যা আছে, আমি যদি এইটা করি, অর্থাৎ রুলড সারফেসটাকে যদি আমি ওপর দিকে রাখি, অর্থাৎ এই যে কলিমিটার থেকে লাইট এলো, কলিমিটার থেকে যে লাইট বিমটা এলো, কলিমিটার থেকে আসা লাইট বিমটা যদি রুলড সারফেসে এসে পড়ে তাহলেও ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখতে পাবো, কিন্তু এগুলো ডিফিউজ হয়ে যাবে, অর্থাৎ মোটা মোটা হয়ে যাবে। আর যদি প্লেন সারফেসে পড়ে যদি ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখি তাহলে এটা কিন্তু অনেক বেশি শার্প পাবো। তো অবশ্যই আমরা শার্প চাইবো, আমরা যে স্লিপটা পাবো তো সেটাকে শার্প আমরা পেতে চাইবো, কারণ শার্প পেলে কী হবে, প্র্যাকটিক্যালটা করতে বা আমাদের ক্রস ওয়্যারের ব্যাপারটাকে রাখতে, একটা ক্রস ওয়্যারের মধ্যে রাখতে অনেক বেশি সুবিধা হবে, আমাদের দেখতেও সুবিধা হবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আলো যখন এসে পড়বে, লাইট বিম যখন এসে পড়বে, এটা কলিমিটার থেকে লাইট বিম যখন এসে পড়বে গ্রেটিংয়ের কোন সারফেসটায় পড়বে। অর্থাৎ এই যে গ্রেটিংয়ের কথা আমি বলছিলাম, দেখো এই যে গ্রেটিংটার কথা বলছিলাম, গ্রেটিংয়ে তো দুটো সারফেসের কথা বললাম, একটা দিক রুলড সারফেস আছে, একটা প্লেন সারফেস আছে। কোন সারফেসটায় লাইটটা এসে পড়বে, প্লেন সারফেসে পড়বে নাকি রুলড সারফেসে পড়বে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অবভিয়াসলি দুটোতে পড়লেই প্র্যাকটিক্যালটা করা যাবে, আমি বলছি না কিন্তু যাবে না, এতেও হবে এতেও হবে, কিন্তু সমস্যা আছে। এইটা যদি তুমি করতে যাও তাহলে যে দেখো যেগুলো পাবে, এই যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যে অর্ডারগুলো পাবে, যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা পাবে, সেগুলো কিন্তু খুব একটা শার্প হবে না, সেগুলো অনেকটা ডিফিউজ টাইপ হবে। তো ডিফিউজ টাইপের হয়ে গেলে কী হবে না, অনেক বেশি ব্লান্ট হবে, মোটা হয়ে যাবে, পরিষ্কার দেখতে পাবে না, বা ক্রস ওয়্যারের মধ্যে তাকে রেখে যে রিডিংটা নেবে সেই রিডিংটা নিতে পারবে না, দেখবে এতটাই মোটা যে ক্রস ওয়্যারে রেখে রিডিংটা নেওয়া যাচ্ছে না। হোয়ারএজ তুমি যদি এই লাইট বিমটাকে প্লেন সারফেসে ফেলো তাহলে যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা পাবে সেই ডিফ্র্যাকশন প্যাটার্নে কিন্তু অনেক বেশি শার্প ইমেজ পাবে, যে শার্প ইমেজটাকে দেখতে সুবিধা এবং সেটা দিয়ে প্র্যাকটিক্যাল করা সুবিধা। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে গ্রেটিংসের কোন সারফেসে লাইট বিমটা ডাইরেক্টলি এসে পড়বে, প্লেন সারফেস না এটাতে রুলড সারফেস। তাহলে অবভিয়াসলি আমরা প্র্যাকটিক্যাল করার জন্য এইটাই করব, প্লেন সারফেসেই লাইটটা যেন পড়ে। প্লেন সারফেসে লাইটটা পড়লে কী সুবিধা হবে না, অনেক বেশি শার্প ইমেজ আমরা পাবো, হোয়ারাস এইটা হলে একটা ডিফিউজ ইমেজ পাবো। তো নিশ্চয়ই এটা আমরা চাইবো না, আমরা শার্প ইমেজই চাইবো, সো আমরা এটাই করব। দেখো এবার আমি ওয়ার্কিং ফর্মুলায় যাচ্ছি। এই প্র্যাকটিক্যালটা করার জন্য ওয়ার্কিং ফর্মুলা কি, ওয়ার্কিং ফর্মুলাটা হলো ডি সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা। আচ্ছা ডিটা হলো স্পেসিং, ডিটাকে কনভার্ট করে নেওয়া যায় যে ডি ইকুয়াল টু হয় 1/n, তো এটাকে লিখছি 1/n সাইন থিটা, এটা ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে দেখো এখান থেকে আমি ল্যামডাটা ইউজ করতে পারি, ল্যামডা ইকুয়াল টু তাহলে কী হবে, সাইন থিটা বাই এম ইন্টু এন, সাইন থিটা বাই এম ইন্টু এম। এবার এমটা কি এনটা কি, এমটা হলো
অর্ডার নাম্বার। এমটা হলো অর্ডার নাম্বার, আর এনটা হলো নাম্বার অফ রুলিংস পার ইউনিট লেন্থ। ওকে, তাহলে ডিটা হলো স্পেসিং বিটুইন টু স্লিট। তো ডি ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা, যেখানে ডিটাকে আমরা চেঞ্জ করতে পারি, ডি ইকুয়াল টু 1/n এটা ইউজ করতে পারি। তো ডি ইকুয়াল টু 1/n ইউজ করলে কী হয়ে গেল, 1/n সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা। তো ল্যামডা ইজ ইকুয়াল টু কী হলো, সাইন থিটা বাই এম এন, যেখানে এমটা হলো অর্ডার নাম্বার, অর্ডার নাম্বারটা কি একটু পরে আমি দেখাচ্ছি, আর এনটা হলো নাম্বার অফ রুলিংস পার ইউনিট লেন্থ। অর্থাৎ আমি যদি সাইন থিটা এম আর এন ইউজ করতে পারি, তাহলে আমি আননোন ওয়েভ লেন্থ ল্যামডাটা পেয়ে যাব। ল্যামডা হলো আননোন ওয়েভ লেন্থ। এটা হলো ওয়েভ লেন্থটা। তাহলে ওয়েভ লেন্থটা বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, সাইন থিটা বাই এম এন। এমটা হলো অর্ডার নাম্বার আর এনটা হলো নাম্বার অফ রুলিংস পার ইউনিট লেন্থ। দেখো এবার আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালে তোমরা যে ছবিটা দেখবে আমি সেটাই চলে যাচ্ছি। প্র্যাকটিক্যালটা করতে গেলে কি দেখবে, কি হবে, এটা কলিমিটার, কলিমিটার থেকে লাইট রে আসবে, লাইট বিমস আসবে। এইটা একটা ডিফ্র্যাকশন গ্রেটিং, ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের এই দিকটা রুলড সারফেস, এটা রুলড সারফেস। তাহলে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে লাইট বিমস এসে পড়লো, এখানে লাইট বিমস এসে পড়লো। একটু আমি একটু সিমেট্রিক করে দিই, দুদিকটা যেন ইকুয়াল মনে হয়। দেখো এখানে লাইট বিমস এসে পড়লো। কি হবে, ডিফ্র্যাকশন হবে। আচ্ছা, যেটা ডাইরেক্ট রেটা সোজা বেরিয়ে গেল, এটা ডাইরেক্ট রে। আর বাকি ডিফ্র্যাকশন হবে, ডিফ্র্যাকশন হয়ে ধরো এখানে একটা এলো ফার্স্ট অর্ডার, এ একটা এলো ফার্স্ট অর্ডার। এটা লেফট সাইডের ফার্স্ট অর্ডার, এটা রাইট সাইডের ফার্স্ট অর্ডার। একটা লেফট সাইডের ফার্স্ট অর্ডার আমি লিখে রাখছি এখানে, ফার্স্ট অর্ডার, এখানেও তাই, এটাও এর ফার্স্ট অর্ডার। নেক্সট এটা এর সেকেন্ড অর্ডার, লেফট সাইডের সেকেন্ড অর্ডার, এটা এই সাইডের সেকেন্ড অর্ডার। আরও থাকবে, এর এদিকে থার্ড অর্ডার থাকবে, এরও তাই এদিকে থাকবে থার্ড অর্ডার, আরও থাকতে পারে, আমি সেগুলোই যাচ্ছি না। তো এটা সেকেন্ড অর্ডার, এরও এইটা সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার, এরও হবে এটা থার্ড অর্ডার। একদম হুবহু এই জিনিসটাই তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে দেখবে। এবার দেখো অনেক সময় আমি যে পদ্ধতিটা করবো এখানে, ফার্স্ট অর্ডার, এদিকের ফার্স্ট অর্ডার, এদিকের ফার্স্ট অর্ডার, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা মেজার করে নাও। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ধরে নিলাম, 2θ1, তাই হবে। আমি অ্যাকচুয়ালি ডিরেক্ট রের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা মেজার করতাম θ1, আবার এর রেসপেক্টে এটা মেজার করতাম θ1। তো সেটা না করে আমি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 2θ1 মেজার করে নিলাম। সিমিলারলি নেক্সট আমি দেখো এইটার ক্ষেত্রে মেজার করে নেবো, সেকেন্ড অর্ডারটার ক্ষেত্রে 2θ2, আর 3 নম্বর থার্ডটার ক্ষেত্রে মেজার করে নেবো 2θ3। ওকে, নাহলে কী করতে হতো, আমাকে 3বার কাজ করতে হতো। প্রথমত তো ডিরেক্ট রে রিডিংটা আমাকে জানতে হবে, লেফটে ফার্স্ট অর্ডার নিতে হবে, রাইটে ফার্স্ট অর্ডার নিতে হবে। তো লেফটের ফার্স্ট অর্ডার নেবে, নিয়ে এটা বিয়োগ করবে, করে এটা পাবে। আবার রাইটেরটা নেবে, নিয়ে বিয়োগ করবে, এটা পাবে। তারপর তার আবার এভারেজ করবে। তাহলে ব্যাপারটা কী হতো, লেন্দি হতো। আমি সেটা লেন্দি করতে চাইছি না, ক্লিয়ার? তাহলে আমি প্রথমে এর একটা রিডিং নেব, যদি আমি ওইভাবে করি, এর একটা রিডিং নিতাম, তারপরে লেফটের ফার্স্ট অর্ডার নিতাম, গিয়ে এই ডিফারেন্সটা পেতাম, এইটা নিতাম, নিয়ে এদের ডিফারেন্স থেকে এইটা পেতাম, তার আবার এভারেজ করতাম। ওটা করার দরকার নেই। তাহলে তুমি ডাইরেক্ট এদিকে ফার্স্ট অর্ডার নাও, এদিকে ফার্স্ট অর্ডার নাও। তাহলে এই যে ডিফারেন্সটা পেলে, এটা হলো 2θ1। 2θ1 থেকে আমি অবশ্যই θ1 বের করতে পারবো। এখানে দেখো সেকেন্ড অর্ডার নিয়েছো, মানে 2θ2 পেয়ে গেছো, এখান থেকে θ2 পাবো। আর এখানে 2θ3 পেয়েছি থার্ড অর্ডারের ক্ষেত্রে, এখান থেকে আমরা θ3 বের করতে পারবো। তাহলে এই তিনটেকে আমরা এখান থেকে ইভ্যালুয়েট করে নিতে পারবো। এটা করার পর দেখো আমি এবার এই ফর্মুলাটায় আসছি। এই ফর্মুলাটা এলে কী হবে তখন,
দেখো আমি যদি এই ফর্মুলায় আসি তাহলে প্রথমটার জন্য অর্ডার নাম্বার 1 ফর ফার্স্ট অর্ডার তাহলে এমটা বলেছিলাম অর্ডার নাম্বার, তাহলে এমটা কত 1। দেখো তুমি 2θ1 পেয়ে গেছো, তার মানে সেখান থেকে θ1 এর একটা ডিফিনাইট ভ্যালু পেয়ে যাবে। নাম্বার অফ রুলিংস পার ইউনিট লেন্থ এটা তোমাকে গিভেন, যেহেতু এখানে বলেই দিয়েছে যে ডিফ্র্যাকশন রেটিংটা আছে সেটা গিভেন। তাহলে এম জানো, θ1 জানো, এন জানো, তাহলে সেখান থেকে তুমি অবভিয়াসলি ল্যামডাটা বের করে নিতে পারবে সাইন θ1 বাই এমটা 1 হয়ে গেছে ইন্টু এন। ওকে, তাহলে এখান থেকে আমরা ওয়েভ লেন্থটা পেয়ে যাবো। দেখো এইটা নন, এমটা তো 1 হয়ে গেছে, এটাও নন, ক্যালকুলেট করে বের করে নিতে পারবো, এখান থেকে ম্যাথামেটিক্স করে বের করে নিতে পারবো। 2θ1 পেয়ে গেলাম, সেখান থেকে অবভিয়াসলি θ1টা বের করে নিতে পারবো। আর এনটা কি, এনটা গিভেন, যে ডিফ্র্যাকশন গেটিংটা নিয়ে তুমি কাজ করবে সেই ডিফ্র্যাকশন গেটিংয়ে দেয়াই থাকবে নাম্বার অফ রুলিংস কত, তাহলে এটাও নন বা গিভেন। তো এই দুটো যদি নন হয়ে যায় তখন আমরা এখান থেকে ল্যামডা বের করে নিতে পারবো, এটা ফার্স্ট অর্ডারের জন্য পেলে। সিমিলারলি আমরা যদি সেকেন্ড অর্ডারের জন্য এটা করি, ফার্স্ট অর্ডার হলো, আমি যদি সেকেন্ড অর্ডারের জন্য করি, দেখো সেকেন্ড অর্ডারের জন্য এমটা হয়ে গেল 2 ফর সেকেন্ড অর্ডার, কারণ এমটা ছিল অর্ডার নাম্বার। দেখো θ1টা তুমি তখন পেয়ে গেলে, নন হয়ে গেল তোমার কাছে। আচ্ছা, এনটা সিমিলারলি গিভেন, তাহলে এখান থেকে তুমি আবার অবভিয়াসলি ল্যামডা বের করে নিতে পারবে। ল্যামডা ইকুয়াল টু কী হবে, সাইন থিটা, এমটা তো 2 হয়ে গেছে, আর এন সাইন θ2, আমি এটা θ1 লিখছিলাম, এটা θ2 হবে। তাহলে θ2 বের করতে পারলে তুমি এখান থেকে অবভিয়াসলি আবার এটা পেয়ে গেলে। তাহলে এখান থেকে আমরা এবার ল্যামডা পেয়ে যাবো। তাহলে আমি ফার্স্ট অর্ডার পাবো, সেকেন্ড অর্ডার পাবো, থার্ড অর্ডার পাবো। এরপর কী করবো, সেগুলোকে এভারেজ করে নেবো। ফার্স্ট অর্ডার থেকে একটা ল্যামডা পেলে, সেকেন্ড অর্ডার থেকে একটা ল্যামডা পেলে, থার্ড অর্ডার থেকে একটা ল্যামডা পেলে, তো সেখান থেকে আমরা এভারেজ করে এই ভ্যালুটা, ল্যামডার ভ্যালুটা বের করতে পারবো। আননোন ওয়েভলেন্থ যেটা আছে, আননোন ওয়েভলেন্থের ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ওকে, আচ্ছা আর একটা জিনিস একদম লাস্ট আমি একটুখানি বলে রাখি, এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি তখন বলিনি যে এই লাইট বিমটা কিন্তু পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি এই যে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, আমি যে ফর্মুলাটা লিখছিলাম, ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, বা পরবর্তীকালে লিখলাম 1/n সাইন থিটা, এটা ইকুয়াল টু এম ল্যামডা। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কিন্তু পারপেন্ডিকুলার ইনসিডেন্সের জন্যই ট্রু। যদি অবলিগলি ইনসিডেন্স হয় তাহলে কিন্তু আমি তখন আর এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো না, তখনও কিন্তু আমাকে অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেখানে দেখবে θ1 θ2 আরও কিছু টার্ম থাকবে। ওকে, তাহলে যে ফর্মুলাটা আমরা করছি ওয়ার্কিং ফর্মুলার উপর বেস করে, আমরা ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা প্র্যাকটিক্যালটা, এই গ্রেটিংসের প্র্যাকটিক্যালটা করছি, এই যে ওয়ার্কিং ফর্মুলা ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা। তো এই ওয়ার্কিং ফর্মুলা দিয়ে প্র্যাকটিক্যালটা করতে গেলে কিন্তু অবভিয়াসলি এইটাকে পারপেন্ডিকুলার ইনসিডেন্স হতেই হবে। পারপেন্ডিকুলার ইনসিডেন্স যদি না হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড নয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং ফর্মুলাটাই চেঞ্জ হয়ে যাবে। ধরো কারোর ক্ষেত্রে এমন হলো যেটা কলিমিটার, তো কলিমিটার থেকে লাইট রেটা এখানে এসে, লাইট বিমগুলো এখানে এসে পড়লো গ্রেটিংসে, কিন্তু সেটা পারপেন্ডিকুলার না হয় অবলিগলি ইনসিডেন্ট হয়ে গেল। যদি অবলিগলি ইনসিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্মুলাটাই ভ্যালিড নয়, তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যালটা ঠিক হবে না, দেখবে রেজাল্ট ঠিকঠাক আসছে না। তাহলে এটাও মাথায় রাখতে হবে, কলিমিটার থেকে লাইট বিম যখন গ্রেটিং এসে পড়ছে সেটা যেন অবভিয়াসলি পারপেন্ডিকুলার থাকে, এটা এনসিওর করতে হবে। পারপেন্ডিকুলার হলে তবেই কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড, এবং সেখান থেকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালটা করে রেজাল্ট বের করতে পারবো। অবলিগলি ইনসিডেন্টের জন্য কিন্তু সম্পূর্ণ অন্য একটা ফর্মুলা, সেখানে θ1 θ2 একটা টার্ম এসে যাবে, এখানটা অ্যাকচুয়ালি এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, তো সেটা কিন্তু করতে হবে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে যেন অবভিয়াসলি পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হয়। ওকে, আচ্ছা থিওরিটিক্যাল পার্ট এইটাই, এরপর বাকিটা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে দেখাবো। আচ্ছা প্রথমে দেখো আমরা যেটা করছি স্পিরিট লেভেল দিয়ে মেকানিক্যাল লেভেলিং, অর্থাৎ স্পেকট্রোমিটারের টেলিস্কোপ, এটা কলিমিটার, এটা প্রিজম টেবিল, এটা কলিমিটার, এটা টেলিস্কোপ, এটা প্রিজম টেবিল, আর এটা পুরোটা হলো স্পেকট্রোস্কোপ।
তো সেটাকে আমরা প্রথমে লেভেলিং করছি, স্পিরিট লেভেল দিয়ে লেভেলিংটা করছি। এটা এখানে বসালাম, দেখো স্পিরিট লেভেলটা বসালে, স্পিরিট লেভেলটা বসানোর পর দেখো স্পিরিট লেভেলটা ঠিক এখন মিডলে আছে। তো মিডলে আছে মানে অলরেডি লেভেলিং হয়ে আছে। যদি এটা লেভেলিং না হয়ে থাকতো তাহলে এই দুটো স্ক্রু দিয়ে, এই দুটো স্ক্রুকে যদি একই দিকে ঘোরানো হতো তাহলে এটা এইভাবে মুভ করতো। এই যে দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রুকে যদি একই ডাইরেকশানে ঘোরানো হতো সেটা এইভাবে মুভ করতো। তো সেই অনুযায়ী দেখো এই স্পিরিট লেভেলটা এইভাবে সরতো। এই একটা ব্যাপার। যদি কোনো কারণে দেখা যেত এটা ঠিক হরাইজন্টাল নেই, হয়তো এরকম উপর দিকে উঠে আছে বা এই দিকটা উঠে আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করতে হতো, এই দুটো স্ক্রুকে ঘুরিয়ে আমরা লেভেলিংটা করতাম। নেক্সট এটাকে এই দিকে বসাও। এই দিকে বসালে দেখো যদি কোনো কারণে হতো তো এই দিকটা ধরো এই দিকে উঠে আছে, বা এমন হতে পারে এটা এই দিকে উঠে আছে, তখন এই স্ক্রুটা এবং এই স্ক্রুটাকে অপোজিট দিকে ঘুরিয়ে আমরা লেভেলিংটা করব। এই একটা পার্ট গেল। দেখো টেলিস্কোপে রেখেছি, এটা অলরেডি লেভেলড হয়ে আছে, আমি আগেই করে রেখেছি। এটা কলিমিটার এখানে লেভেলিং হয়ে আছে। যদি না থাকে তুমি এটাকে দিয়ে লেভেলিং করতে পারো। এখানে একটা স্ক্রু আছে, সেটা দিয়ে লেভেলিং করতে পারো। সিমিলারলি টেলিস্কোপের ক্ষেত্রেও তাই। যদি লেভেলিং না হয়ে থাকে, এই নিচের এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে ইউজ করে তুমি এটাকে লেভেলিং করে নিতে পারো। তাহলে প্রথমে এইটা লেভেলিং করব, যদি এটা ঠিক থাকে ভালো, ঠিক না থাকলে কী করব, এই দুটো স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে বা মানে দুটোকে এইভাবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে লেভেলিং করব। যদি এইভাবে গিয়ে দেখি লেভেলিং নেই, তাহলে এই দুটো স্ক্রুকে হয় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, বাট অপোজিটে, মানে এটা ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে লেভেল করব। ওকে, এরপর এইটা টেলিস্কোপে দেখবে লেভেলিং হয়ে আছে। যদি না থাকে, এইখানে যে স্ক্রুটা আছে এটা ঘুরিয়ে লেভেলিং করবে। এটা কলিমিটারে না থাকলে কলিমিটারের নিচে যে স্ক্রুটা আছে এটা ঘুরিয়ে লেভেলিং করলে হলো। এবার প্রিজম টেবিল লেভেলিং। প্রিজম টেবিলে দেখো এখানে একটা এরকম ক্রস ওয়্যার টাইপের করাই আছে অলরেডি। তো প্রিজম টেবিলে আমি প্রথমে এটাকে এইভাবে রাখলাম। এইভাবে রেখে যদি লেভেলিং হয়ে থাকে ভালো, যদি লেভেলিং না হয়ে থাকে তাহলে এইখানে এই স্ক্রুটা ঘুরিয়ে, হ্যাঁ, এমন হতে পারে ধরো প্রিজম টেবিলটা এইভাবে উঁচু হয়ে আছে বা এই দিকটা উঁচু হয়ে আছে, এরকম হতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে এই স্ক্রুটা দিয়ে লেভেলিংটা করতে হবে, এই স্ক্রুটা ঘুরিয়ে লেভেলিং করতে হবে। আর তারপর এটাকে আবার ঠিক আগেরটা জাস্ট পারপেন্ডিকুলার পজিশনে বসাও। যদি লেভেলিং হয়ে থাকে ভালো, না হলে এই যে দুটো স্ক্রু আছে এই দুটো স্ক্রুকে অপোজিট দিকে ঘুরিয়ে, একটাকে ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘুরিয়ে লেভেলিংটা করতে হবে। তাহলে মোটামুটি আমরা লেভেলিংটা অলরেডি করে নিয়েছি। তো স্পিরিট লেভেলিংটা কমপ্লিট। এরপর আমরা করব প্রিজম দিয়ে সুইচ স্টার ফোকাসিং বা লেভেলিং ফর প্যারালাল রেজ। এখানে এটা কলিমিটার থেকে একটা লাইট আসছে, আমি এটাকে চাপা দিয়ে রেখেছি একটু ডিস্টরশনের জন্য। তো কলিমিটার থেকে লাইটটা আসছে, লাইটটা এসে গ্রেটিংয়ে পড়ছে, গ্রেটিংয়ের মধ্যে দিয়ে এখন যেটা আমি দেখছি এটা হলো ডাইরেক্ট রে। তাহলে কলিমিটার থেকে এসে পড়ছে, দেখো এমনি চোখে দেখেই বুঝতে পারছো এটা পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হয়েছে, অর্থাৎ এই লাইট বিমসগুলো এই গ্রেটিংয়ের ওপর লম্বভাবে পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয়েছে। লাইট বিমগুলো গ্রেটিংয়ের ওপর পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হওয়ার পর আমি এখন একটা দেখো দেখছি, এখন একটা এই মুহূর্তে একটা জায়গায় সেট করা আছে, এটা আমি দেখছি ডাইরেক্ট রেটা। ওকে, তাহলে এবার এখানে দেখো দুটো স্কেল আছে, একটা এ বি, দুটো স্কেল থাকবে, একটা স্কেল এ একটা স্কেল বি। তাহলে আমরা দুটো রিডিং এখান থেকে নেব। এবার দেখো আমি লেফটে এটাকে মুভ করাচ্ছি, টেলিস্কোপটাকে মুভ করাচ্ছি। লেফটে টেলিস্কোপ মুভ করলে আমি এখানে এসে একটা অর্ডার পেলাম, এটা হলো লেফটের ফার্স্ট অর্ডার। এটা লেফটে ফার্স্ট অর্ডার, দেখো আমি এখানে পেয়েছি, আমি পরে ছবিগুলো দেখাচ্ছি। এটা লেফটের ফার্স্ট অর্ডার। আবার দেখো আমি রাইটে যদি ফার্স্ট অর্ডার পেতে চাই তাহলে কী করবো, তাহলে এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গেলাম, ব্যাস, এটা ডাইরেক্ট রে। এবার রাইট সাইডে নিয়ে যাচ্ছি, দেখো রাইট সাইডে নিয়ে গেলে ব্যাস রাইট সাইডে পেলাম এটা ফার্স্ট অর্ডার। তাহলে এই যে লেফট সাইডের ফার্স্ট অর্ডার আর রাইট সাইডের ফার্স্ট অর্ডার, এই যে দেখো এটা রাইটের ফার্স্ট অর্ডার, আর এরম একটা জায়গায় পেয়েছিলাম রাইটের ফার্স্ট অর্ডার, তাহলে লেফটের ফার্স্ট অর্ডার। তাহলে এই দুটো ফার্স্ট অর্ডারের মধ্যে যে ডিফারেন্সটা, এই দুটো ফার্স্ট অর্ডারের মধ্যে ডিফারেন্সটাই হলো 2θ1। ওকে, তাহলে এইখানে যখন আছে এটা লেফটে ফার্স্ট অর্ডারে দুটো রিডিং নিয়ে নেবো, এ রিডিং বি রিডিং। লেফটের ফার্স্ট অর্ডারে দুটো রিডিং, এ রিডিং বি রিডিং নিয়ে নেবো। সিমিলারলি রাইটের ফার্স্ট অর্ডার যেটা আছে তার দুটো রিডিং নেবো, এ আর বি। এই এ বি এর ডিফারেন্স থেকে আমরা 2θ1টা পাবো, সেই 2θ1 থেকে আবার θ1 বের করতে হবে। তারপর কী হবে না, ওই ডি সাইন θ1 = n ল্যামডা। এবার এখানে অর্ডার নাম্বার 1 ফার্স্ট অর্ডারের জন্য দেখছি, তো এখান থেকে একটা বেরিয়ে গেল। নেক্সট দেখো আমি আবার আগের জায়গায় ফিরে এলাম, এটা ডাইরেক্ট রেতে ফিরে এলাম। ওকে, ডাইরেক্ট রেতে ফিরে আসার পর এবার আমি সেকেন্ড অর্ডার অবজার্ভ করছি। তাহলে প্রথমে রাইটে আসছি, দেখো ফার্স্ট অর্ডার
সেকেন্ড অর্ডার, এই একটা। তাহলে এইটা রাইটের সেকেন্ড অর্ডার। সিমিলারলি আমি যদি এবার লেফট সাইডে যাই, দেখো ডাইরেক্ট রে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তাহলে এটা লেফটের সেকেন্ড অর্ডার। তাহলে লেফটের সেকেন্ড অর্ডার, রাইটের সেকেন্ড অর্ডার, এদের মধ্যে যে ডিফারেন্সটা, অ্যাঙ্গুলার ডিফারেন্সটা, সেই অ্যাঙ্গুলার ডিফারেন্সটা হলো 2θ2। সেই 2θ2 থেকে আমরা θ2টা বের করে নেবো। এবার কী করে রিডিংগুলো নেবো? এই যে দুটো স্কেল আছে এ আর বি, তাহলে এ বি থেকে এই এখন যে এ আর বি আছে সেটা ফর লেফট সেকেন্ড অর্ডার। আবার আমি যখন এটাকে মুভ করিয়ে দিকে নিয়ে এলাম, এইটা ফর রাইট সেকেন্ড অর্ডার। তাহলে রাইটের সেকেন্ড অর্ডার আর লেফটের সেকেন্ড অর্ডার, এদের যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, সেই অ্যাঙ্গুলার ডিফারেন্স থেকে আমরা 2θ2টা পেয়ে যাব। সেই 2θ2 থেকে আমরা θ2 পেয়ে যাব। সেখান থেকে আমরা আবার ক্যালকুলেশন করব, ডি সাইন θ2 ইকুয়াল টু এম ল্যামডা। এখানে এম এর ভ্যালু হয়ে যাবে 2, যেহেতু এটা সেকেন্ড অর্ডার, তাই এখানে তার ভ্যালুটা হবে 2। দেখো এটা হলো ডাইরেক্ট রে রিডিং, অর্থাৎ কলিমিটার থেকে যে লাইটটা ডাইরেক্ট আসছে সেই ডাইরেক্ট রে রিডিং হলো এইটা। এটা গ্রেটিংয়ের মধ্যে দিয়েই আসছে কিন্তু ডাইরেক্ট রে। ওকে, এটা ডাইরেক্ট রে রিডিং। দেখো এইটা হলো লেফটে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন। ওকে, এটা হলো লেফটে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন। এবার দেখো ডিফ্র্যাকশন হয়েছে কী করে বুঝবে? ডিফ্র্যাকশন হয়েছে বুঝবে এ কারণেই, দেখো সাইডে দেখো গ্রিন আর একটা রেডের দেখো তুমি দেখতে পাচ্ছ। ডিফ্র্যাকশন হয়েছে বলেই ওই দুটো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ মাঝে যেটা ইয়েলো দেখতে পাচ্ছ, ইয়েলোটা বোল্ড দেখতে পাচ্ছ, এবং তার সাইডে দেখো একটা আছে গ্রিন এবং আরেকটা আছে দেখো রেড। রেডটা হয়তো খুব পরিষ্কার হচ্ছে না। ওকে, একটা গ্রিন আছে এবং তার একটা রেড আছে, এটা ডিফ্র্যাকশনের জন্য। এটা লেফটে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন। ওকে, এটা লেফটে ফার্স্ট অর্ডার। লেফটে সেকেন্ড অর্ডার যাও। এটা দেখো লেফটের সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন, এবং এখানেও গ্রিন আর রেড আছে কিন্তু একটু ফেন্ট হয়ে গেছে। হয়তো গ্রিনটা বুঝতে পারছো অনেকে, কিন্তু রেডটা ক্যামেরায় বুঝতে পারছো না, খালি চোখে দেখলে দেখতে পেতে। একটু ফেন্ট হয়ে গেছে, লাইট অফ করলেও মনে হয় কিছু সুবিধা হবে না। দেখো একটা বুঝতে পারছো, গ্রিনটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, ইয়েলোটা তো মাঝে আছে বড় হয়ে বোঝা যাচ্ছে, গ্রিনটাও বোঝা যাচ্ছে, সাইডে দেখো রেড আছে। এটা হলো সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন। এরপরে আরও গেলে আমরা থার্ড অর্ডার পাবো। থার্ড অর্ডারটাও এখানে অবজারভেবল, কিন্তু আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এবার আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি, অর্থাৎ ডাইরেক্ট রেতে ফিরে আসছি। দেখো এটা ফার্স্ট অর্ডার, এটা ডাইরেক্ট রে। দেখো ডাইরেক্ট রেতে কিন্তু কোনো গ্রিন লাইট আমরা পাচ্ছি না। এই দেখো এটা ডাইরেক্ট রে রিডিং। ডাইরেক্ট রে দেখো কোনো কিন্তু গ্রিন লাইট বা কোনো রেড লাইট এসব কিন্তু এখানে কিছু নেই। যেটা দেখছো ওটা অন্য একটা কোনো রিফ্লেকশান এসে দেখাচ্ছে, কিন্তু দেখো কোনো গ্রিন বা কোনো রেড কিছু নেই। ওকে, এবার আমরা রাইট সাইডে আসছি। দেখো এটা রাইট সাইড ফার্স্ট অর্ডার। রাইট সাইড ফার্স্ট অর্ডারে দেখো একইভাবে একটা গ্রিন আছে, একটা রেড আছে। ওকে, রাইট সাইড ফার্স্ট অর্ডার, রাইট সাইডে ফার্স্ট অর্ডার দেখো একটা গ্রিন আছে, একটা রেড আছে। তাহলে গ্রিন রেড আছে মানে বুঝতে পারছো এখানে ডিফ্র্যাকশানটা হয়েছে। দেখো এটা রাইট সাইড সেকেন্ড অর্ডার। দেখো এখানেও তাই, গ্রিনটা দেখা যাচ্ছে, রেডও আছে, কিন্তু রেড থাকলেও রেডটা একটু ফেন্ট হয়ে গেছে বলে পরিষ্কার বুঝতে পারছো না। দেখো রেডও আছে কিন্তু রেডটা একটু ফেন্ট, মানে বুঝতে পারছো না। এটা হলো রাইট সাইডের সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশান প্যাটার্নটা। ওকে, তাহলে আমরা এই যে রাইট সাইড আর লেফট সাইডে পেয়ে গেলাম। দেখো এটা রাইট সাইডে সেকেন্ড অর্ডার, এটা রাইট সাইড সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশান প্যাটার্ন। তাহলে এই রাইট সাইড সেকেন্ড অর্ডারে যখন আছে, দেখো এটা রাইট সাইড সেকেন্ড অর্ডার, তাহলে রাইট সাইড সেকেন্ড অর্ডারে যখন এটা আছে সেই অবস্থায় আমি যে দুটো স্কেল আছে সেই স্কেল রিডিংগুলো নিয়ে নেব। এখানে দেখো দুটো স্কেল আছে, এ একটা স্কেল, এটা স্কেল এ, আর অপোজিট দিকে একদম 180 ডিগ্রিতে আর একটা স্কেল আছে, সেটা হলো স্কেল বি। দেখো একটা স্কেল বি। তো এই স্কেলগুলোর মাধ্যমে আমরা রিডিংটা নেবো। তো স্কেল এ আর স্কেল বি নেবো অ্যাট এ টাইম, মানে এখন যেমন আছে দেখো এটা সেট করা আছে রাইট সাইড সেকেন্ড অর্ডারে। তাহলে রাইট সাইড সেকেন্ড অর্ডারে থাকাকালীন এই স্কেল এ স্কেল বি রিডিং হবে। সিমিলারলি আমি যদি লেফট সাইডে নিয়ে যাই, লেফট সাইড সেকেন্ড অর্ডারে নিয়ে যাচ্ছি,
লেফট সাইড সেকেন্ড অর্ডারে গেল, ধরো সাপোজ এটা লেফট সাইড সেকেন্ড অর্ডার, তাহলে এই অবস্থায় আমি এ আর বি রিডিং পাবো। তো লেফট সাইড সেকেন্ড অর্ডার, রাইট সাইড সেকেন্ড অর্ডার, এই দুটো রিডিংয়ের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হবে 2θ2। এটা লেফট সাইড সেকেন্ড অর্ডার, আমি এই দিকে পেয়েছিলাম রাইট সাইড সেকেন্ড অর্ডার। এই দুটোর মাঝে এই যে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা, এই অ্যাঙ্গুলার ডিফারেন্সটা অর্থাৎ দেখো এটা এখানে থাকবে, তো যদি এটা যখন এরকম ছিল এরকম পজিশানে ছিল, তাহলে এই যে মাঝের অ্যাঙ্গুলার ডিফারেন্সটা, এই মাঝের অ্যাঙ্গুলার ডিফারেন্সটা হলো 2θ2। এবার ধরো আমি ফার্স্ট অর্ডার করছি, এটা লেফট সাইড ফার্স্ট অর্ডার, এটা রাইট সাইড ফার্স্ট অর্ডার আসছে, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স, এই দুটো অ্যাঙ্গেল ডিফারেন্সটা হলো 2θ1। এখান থেকে আমরা θ1 θ2 পেয়ে যাব, দিয়ে নাম্বার অফ রুলিংস এখানে গিভেন, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ল্যামডার ভ্যালুটা নির্ধারণ করব।